হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ সময় দূরত্ব কভার করব। সময় দূরত্বে যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্ক এই একটি ভিডিওতে কভার করব। তো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে। শুধু এই ভিডিওটি কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল মেইন পরীক্ষার জন্য যে উপযোগী তা কিন্তু নয়, সমস্ত রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্যই উপযোগী। তো ভিডিওটা পুরোটা ওয়াচ করো। আরেকটি জিনিস ফ্রেন্ডস, আমি গতকালকে বলছি, আজকে আবার বলছি, জুন মাস থেকে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে মাত্র 80 টাকার বিনিময়ে। মাসিক 80 টাকার বিনিময়ে সম্পূর্ণ সমস্ত সাবজেক্ট ফ্রি হবে, পড়ানো হবে। মাসিক বেতন থাকবে মাত্র 80 টাকা। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম, এটা একটু শর্ট টেকনিকের মাধ্যমে করি, খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিমি গতিতে এবং ফিরে আসে 36 কিমি গতিতেই। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? এই ধরনের ক্ষেত্রে গড় গতিবেগ বার করা, দেখো গড় গতিবেগের বার করা একটা শর্ট টেকনিক। যায় একটি গতিবেগে, ফিরে আসে একটি গতিবেগে। এই ধরনের ক্ষেত্রে বা আরেকটি ক্ষেত্রে দিতে পারো এই টেকনিকটা। সম্পূর্ণ রাস্তা অর্ধেক যায় একটি গতিবেগে, বাকি অর্ধেক আরেকটি গতিবেগে, তখন এই টেকনিকটা দিতে পারে। টেকনিকটা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। বুঝা গেল? ফর্মুলাটা কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। খুব ইম্পর্টেন্ট টাইপ, একটু মনে রাখার চেষ্টা করো। আমরা কনসেপচুয়ালি সলভ করব, তো বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা কিন্তু শর্ট টেকনিকও ইউজ করব। যায় একটি গতিবেগে, ফিরে আসে একটি গতিবেগে, বা প্রথমে একটা গতিবেগ, বাকি অর্ধেকে আরেকটি গতিবেগ। এই দুই ক্ষেত্রে এই শর্ট টেকনিক দিতে পারো গড় গতিবেগের ক্ষেত্রে। 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্স এর জায়গায় কি বসাবে? একটি গতিবেগ। ওয়াই এর জায়গায় অপর গতিবেগ। তাহলে চলো বসিয়ে দিই। 2 ইন্টু এক্স এর জায়গায় মনে করো যাওয়ার গতিবেগ বসাই। যাওয়ার সময় গতিবেগ কত ছিল? 45। ইন্টু ওয়াই এর জায়গায় মনে করো বসাই ফিরে আসার গতিবেগ। আসার সময় গতিবেগ কত ছিল? 36। এক্স এর জায়গায় একটি গতিবেগ, ওয়াই এর জায়গায় আরেকটি গতিবেগ। নিচে এক্স এর মান 45 প্লাস ওয়াই এর মান 36। পাশেই ডান দিকে সমান সমান দিই 2 ইন্টু 45 ইন্টু 34। উপরেরটা যা আছে তাই রাখলাম, আর নিচে দুটো যোগ করলে 45 আর 36 যোগ করলে কত হয়? 81। বোঝা যাচ্ছে? 9 দিয়ে 45কে ভাগ করলে 5 9 45, 9 দিয়ে 81কে ভাগ করলে 9 9 81, 9 দিয়ে 36কে ভাগ করলে 4 9 36। তাহলে বলে দিকে উপরে গুণ করলে 5 দুগুণে 10, 4 10 40। তার মানে গড় গতিবেগ কত হয়ে গেল? 40 কিমি পার ঘন্টা। এটাই অ্যান্সার। 2 নম্বর দেখো, সেম আগেরটার মতো একটু লেজ লাগানো আছে। এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং ঘন্টায় 5 কিমি গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। যাওয়ার সময় গতিবেগ ছিল 4 আর ফিরে আসার সময় গতিবেগ হচ্ছে 5। সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টার সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত? এই ধরনের ক্ষেত্রে দেখো কি বার করতে বলছে পরের কথা। যাওয়ার গতিবেগ দেওয়া আছে, ফিরে আসার গতিবেগ দেওয়া আছে। তুমি প্রথমে গড় গতিবেগ বার করে নিবে। কি বার করবে বলো দেখি? গড় গতিবেগ, গড়। ওকে, অ্যান্সার। অনেকে বলবে যে স্যার বেগ তো বার করতে বলিনি, দূরত্ব বার করতে বলছে। আস্তে আস্তে আসবো। কি বার করতে বলছে ভাববেই না, প্রথমে তুমি গড় বেগটা বার করো। তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো চলো মানগুলো বসিয়ে দিই। 2 2 ইন্টু এক্স এর জায়গায় একটা বেগ বসাও। যাওয়ার বেগ কত? 4। ইন্টু ওয়াই এর জায়গায় অপর বেগ, ফিরে আসার বেগ কত? 5। এক্স এর জায়গায় একটি বেগ, ওয়াই এর জায়গায় আরেকটি বেগ। নিচেও সেম, এক্স এর জায়গায় 4 প্লাস ওয়াই এর জায়গায় কত? 5। তাহলে উপরে গুণ করলে 4 5 20, 20 দুগুণে 40, আর নিচে 5 আর 4 যোগ করলে 9। এত কিমি পার ঘন্টা, এটা হচ্ছে বেগ। তার মানে 1 ঘন্টায় এত কিমি যায়। এবার সমগ্র যাত্রাপথে মানে যাওয়া আর আসা দুটো মিলে সময় দেওয়া আছে কত ঘন্টা বলো দেখি? 9 ঘন্টা। কত সময়? 9 ঘন্টা। আর বেগটা আমরা বার করলাম, বেগ কত? এটা 9। ওকে, এবার দেখো এটা ফর্মুলার মাধ্যমে করতে পারো, কনসেপচুয়ালিও করতে পারো। ওই ব্যক্তি 1 ঘন্টায় যায় 40/9 কিমি। তাহলে 9 ঘন্টায় কত যাবে? বেশি যাবে। বেগ মানে 1 ঘন্টায় এত কিমি যায়, তাহলে 9 ঘন্টায় বেশি যাবে। বেশি মানে গুণ,
আর তুমি যদি ভাবো না এত কিছু ভাববো না, তাহলে ফর্মুলার মাধ্যমে করতে পারো, দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়। তো এটা যদি ভুলে যাও তাহলে কনসেপচুয়ালিও করতে পারো, কিন্তু স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স বার করতে গেলে বেগ ইন্টু সময়, স্পিড ইন্টু টাইম। বেগ কত 40/9 ইন্টু টাইম কত প্রশ্নে দেওয়া আছে 9 ঘন্টা, 9 9 ক্যান্সেল, তার মানে কত 40 কিমি। এই 40 কিমি কি অ্যান্সার হবে না ফ্রেন্ডস? একটু ওয়েট করো। যাওয়া প্লাস আসা দুটো মিলে 40, যাওয়া প্লাস আসা দুটো মিলে 40, টোটাল যাওয়া আসা মিলে 40, কিন্তু তাহলে ডিস্টেন্স তো 40 কিমি হবে না। তার মানে যাবে 20, আসবে 20, 20 20 মিলে 40, যাবে আর আসবে দুটো মিলে 40। তার মানে কি বুঝবে? যায় 20 কিমি, আসে 20 কিমি, 20 আর 20 মিলে 40। তার মানে এই দূরত্বটা কত কিমি বলো দেখি? 20 কিমি। গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি? 20 কিমি। এটাই অ্যান্সার। 3 নম্বর দেখো, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিম্পল একটি অঙ্ক দেখো। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট? এটার মানে কি দেখো, ভগ্নাংশটা প্রথমে ভাঙানোর চেষ্টা করি। ভগ্নাংশ পার্সেন্ট থাকলে অঙ্কে প্রথমে ওইটাকেই টার্গেট করো। কি বলছি বলো দেখি, লাইনটা লিখে নি তাহলে বুঝতে সুবিধা হবে। স্বাভাবিক বেগের কত অংশ বেগে চলছে বলো দেখি? 3/4 অংশ বেগে চলছে, তাই তো? সে হাঁটুক, যাই হোক, কি হচ্ছে? স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটছে আর কি। ওকে, আচ্ছা, চলছে। তার মানে ওই ব্যক্তির নর্মাল স্পিড হচ্ছে 4, নর্মাল স্পিড 4 ইউনিট বেগে হাঁটতে পারে। কিন্তু আজকে কোনো না কোনো হয়তো প্রবলেম ছিল, জানি না কি প্রবলেম, তাই আজকে একটু স্লো হাঁটছে। কত বেগে চলছে বলে দিই, বা কত বেগে হাঁটছে? এটা হাঁটছে লিখে দিই। হাঁটছে কত বেগে? 3 ইউনিট বেগে। নর্মালি হাঁটার স্পিড ছিল 4, নর্মাল যে স্বাভাবিক হাঁটার স্পিড 4 ইউনিট, প্রতিদিন 4 ইউনিট বেগে হাঁটে। কিন্তু আজকে কোনো প্রবলেম ছিল, হয়তো পায়ের বা কোনো একটা প্রবলেম ছিল, তাই আজকে হাঁটার স্পিড একটু কম। আজকে হাঁটছে কত বেগে? 3 ইউনিট বেগে। এটার মানে তাই দাঁড়ায়, আমি এখানে লিখে নিই, স্বাভাবিক বেগ, আরেকদিকে লিখি হাঁটছে, আজকের বেগ। নর্মাল বেগ হচ্ছে ওই ব্যক্তির 4 ইউনিট, কিন্তু আজকে হাঁটছে কত ইউনিট বেগে? 3 ইউনিট বেগে। আজকে একটু স্লো চলছে, কোনো প্রবলেম হয়েছে তাই কম বেগে চলছে। নর্মাল বেগ 4 ইউনিট, কিন্তু আজকের বেগ 3 ইউনিট। তাহলে বলো দেখি বেগের অনুপাত কত? 4:3। এবার বেগের অনুপাত থেকে সময়ের অনুপাতে যাওয়ার চেষ্টা করব। দেখো কিভাবে যেতে পারি। এই কনসেপ্ট দিয়ে তোমাকে অনেক অঙ্ক সলভ করতে হবে, বোঝার চেষ্টা করো, খুব সিম্পল। বেগের অনুপাত থেকে সময়ে যাব। দেখো প্রথম দিন বেগ বেশি ছিল, মানে নর্মাল বেগ, স্বাভাবিক বেগ বেশি ছিল, নর্মাল স্পিড বেশি, কিন্তু আজকে একটু স্লো হাঁটছে, কম বেগে চলছে। যেহেতু আগে বেগ বেশি ছিল, স্পিড বা বেগ যদি বেশি হয় তাহলে আগে টাইম কম লাগতো। নর্মাল বেগে যদি চলে তাহলে টাইম কম লাগবে, কিন্তু আজকে একটু কম বেগে চলছে, স্লো চলছে, তাই আজকে টাইম বেশি লাগবে। বেগ যেহেতু নর্মাল বেগটা বেশি, নর্মাল বেগে চললে টাইম কম লাগবে। বেগ যত বেশি হবে টাইম তত কম লাগবে, আর বেগ যত কম হবে টাইম তত বেশি লাগবে। তাহলে নর্মাল বেগটা বেশি, তাই টাইম কম লাগবে। কত কম লাগবে বলে দেখি? কমটাকে উল্টে দাও, এখানে দিয়ে দাও। আর আজকে কম বেগে চলছে, একটু স্লো চলছে, তাই টাইম বেশি লাগবে। কত বেশি খুঁজতে হবে না, এই বেশিটাকে এখানে দিয়ে দাও। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বেগের অনুপাতকে উল্টে দিলে সময়ের অনুপাত পাওয়া যাবে। সময় দূরত্ব যেহেতু সেম, বেগের অনুপাতকে 4কে উল্টে দিলাম এখানে, আর 3কে নিয়ে আসলাম এখানে। বুঝা গেল? বেগ আর সময়ের উল্টো সম্পর্ক। বেগ যত বেশি হবে টাইম তত কম লাগবে, আবার স্পিড বা বেগ যত কম হবে টাইম তত বেশি লাগবে। তাই বেগের অনুপাতকে যদি উল্টে দিই তাহলে সময়ের অনুপাত পাওয়া যাবে। তাহলে নর্মালি টাইম হচ্ছে 3 ইউনিট, কিন্তু আজকে টাইম লাগছে 4 ইউনিট। নর্মাল টাইম 3 ইউনিট, আজকে টাইম 4 ইউনিট। তাহলে বলো দেখি দুদিনের সময়ের ডিফারেন্স কত? বলো দেখি 1 ইউনিট না? নর্মালি 3 ইউনিট টাইম লাগে, আজকে লাগছে 4 ইউনিট। দুদিনের সময়ের ডিফারেন্স কত? বলো দেখি 1 ইউনিট। বা আমি যদি বলি আজকে কত ইউনিট বেশি লাগে? 1 ইউনিট, বা ডিফারেন্স একই ব্যাপার। আর প্রশ্নে বলছে না কত মিনিট দেরিতে পৌঁছায়।
15 মিনিট দেরিতে পৌঁছায়। এই দেরিতে পৌঁছায়, আগে পৌঁছায়, কম লাগে, বেশি লাগে, এগুলো অ্যাকচুয়ালি বোঝায় ডিফারেন্স। দুদিনের টাইমের ডিফারেন্স প্রশ্নে কত দেওয়া আছে? 15 মিনিট। আগে যত লাগতো আজকে তার থেকে 15 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে দুদিনের টাইমের ডিফারেন্স প্রশ্নে দেওয়া আছে 15 মিনিট। বোঝা গেল? এই 1 ইউনিটটা কি বলো দেখি? দুদিনের সময়ের ডিফারেন্স। আর এই 15 মিনিটটাও কি দুদিনের সময়ের ডিফারেন্স? তোমরা বলবে এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স, দুটো যেহেতু সেম জিনিস তাহলে 1 ইউনিটের ভ্যালুই কত বলতে পারি? 15, যেহেতু দুটো সেম জিনিস। এবার বলো দেখি 1কে কত দিয়ে গুণ করলে 15 হয়? 15 দিয়ে। 15কে 15। এবার আমাকে বার করতে বলছে স্বাভাবিক সময়। স্বাভাবিক সময় কত? স্বাভাবিক বেগে চললে 3 ইউনিট টাইম লাগে, এটাই হচ্ছে স্বাভাবিক সময়। আমাকে এই 3 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 1 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 15 দিয়ে গুণ করছি, তো সেমভাবে ফ্রেন্ডস 3 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও 15 দিয়ে গুণ করব। 3 15 45 মিনিট। 1 ইউনিটের ভ্যালু 15 হলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 15 45, এটাই অ্যান্সার। দেখো 4 নম্বর কি বলছে, আরেকটি ইন্টারেস্টিং অঙ্ক। এক মোটর গাড়ির চালক ঘন্টায় 60 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। এটা প্রথমে কনসেপচুয়ালি সলভ করছি, তারপর একটা শর্টকাট টেকনিকও আমি দেখিয়ে দিব। তোমরা চেষ্টা করবে কনসেপচুয়ালি সলভ করার, আর যদি খুব অসুবিধা হয় তাহলে শর্টকাট টেকনিকটাও করতে পারো, আমি দেখিয়ে দিব। 60 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, এবং 80 কিমি গতিতে গেলে 10 মিনিট আগে পৌঁছে যায় গন্তব্যস্থলে। এবার বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত। একটু আগে যে মানে আগের যে প্রবলেমটা যে টেকনিকে সলভ করছি বা যে কনসেপ্টে, সেম কনসেপ্ট। কি দেওয়া আছে বলো দেখি? ভাই বা বোন যারাই দেখছো দেখো, প্রথম দিন বেগ ছিল 60, আমি একেও লিখলাম না, আর আজকের বেগ হচ্ছে কত? 80। প্রথম দিন স্লো চলছে 60 কিমি গতিতে, 1 ঘন্টায় 60, পরে ঘন্টায় 60, এইভাবে চলছে। এরপরের দিন বেগ বেশি চলো আজকের বেগ ঘন্টায় 80 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় 80 কিমি যায়, পরে ঘন্টায় আরো 80। তাহলে বলো দেখি বেগের অনুপাত কত হবে? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তার মানে বেগের অনুপাত হচ্ছে 3:4। এবার বেগ থেকে সময় যাব, কিভাবে যাব? খুব সিম্পল, বেগের অনুপাতকে উল্টে দিলেই সময়ের অনুপাতে যাব। এবার যদি মনে হয় কেন, একটু ভাবো। প্রথম দিন বেগ কম ছিল তাই টাইম বেশি লাগবে, কত বেশি এটাকে এখানে দিয়ে দেবো। আর আজকে বেগ বেশি, স্পিড যত বেশি হবে টাইম কম লাগবে, কত কম খুঁজতে হবে না, এটাকেই এখানে দিয়ে দেবো। বেগকে উল্টে দিলেই সময়ের অনুপাত। তাহলে আগের দিন সময় লেগেছিল 4 ইউনিট, আর আজকে সময় লাগছে 3 ইউনিট। তাহলে বলো দেখি দুদিনের সময়ের ডিফারেন্স কত? 4 থেকে 3 মাইনাস করলে 1 ইউনিট। 1 ইউনিট কি বলো দেখি? বোঝার জন্য আমি লিখিয়ে দিচ্ছি। দুদিনের সময়ের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। ওকে, দুদিনের টাইমের ডিফারেন্স 1 ইউনিট। আরেকটা ডিফারেন্স বার করার চেষ্টা করি। দেখো প্রশ্নে দেওয়া আছে 60 কিমি গতিতে গেলে প্রথম দিন 20 মিনিট দেরি হয়, এদিকে লিখছি। প্রথম দিন 20 মিনিট দেরি হয়। গতকালকে 60 কিমি গতিতে গেছিলাম, 20 মিনিট দেরি হয়েছে। আর আজকে 80 কিমি গতিতে যাচ্ছি, তাহলে 10 মিনিট আগে পৌঁছাচ্ছি। এইখান থেকে না তুমি একটা ডিফারেন্স বার করতে পারবে শর্টকাটে। কিভাবে বার করবে দেখো, দুটো যদি আলাদা থাকে, নর্মালি পরীক্ষায় আলাদাই থাকে, একটা দেরি একটা আগে, বা উপরেরটা আগে নিচেরটা দেরি, দুটো যদি আলাদা থাকে তাহলে দুটো যোগ করব, 20 আর 10 যোগ করলে 30 মিনিট। এটা হচ্ছে সময়ের ডিফারেন্স। তাহলে আরেকটা ডিফারেন্স এইখান থেকে বার করব। তাহলে এই ডিফারেন্স বার করতে গেলে যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। কিভাবে বুঝবে? দুটো যদি সেম হয়, দুটোই দেরি বা দুটোই আগে, দুটো সেম থাকলে মাইনাস করব, আবার যদি ফ্রেন্ডস দুটো আলাদা থাকে তাহলে যোগ করব। এখানে আলাদা আছে তাহলে যোগ, 20 আর 10 যোগ করলে 30। তাহলে বলো দেখি এই 1 ইউনিটটা কি? দুদিনের সময়ের ডিফারেন্স। আবার মাত্র যে বার করলাম 30 মিনিট, এখানে লিখি 30 মিনিটটাও কি বলো দেখি? দুদিনের টাইমের ডিফারেন্স। এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স। তাহলে তোমরা বলতে পারবে 1-এর ভ্যালু হচ্ছে কত বলো দেখি? 30। এটাও সময়ের ডিফারেন্স, এটাও সময়ের ডিফারেন্স। তাহলে তোমাকে মানতেই হবে 1-এর ভ্যালু হচ্ছে কত বলো দেখি? 30। কত দিয়ে গুণ করলে আসে? 30 দিয়ে। 30 ওকে 30। এবার বলো দেখি 1-এর ভ্যালু যদি 30 হয়, তাহলে বলো দেখি 4-এর ভ্যালু কত হবে? এটাকেও 30 দিয়ে গুণ করে দেব। 4 30-এ
120 মিনিট। একের ভ্যালু 30 হলে 4-এর ভ্যালু 4 30 120 মিনিট। এখানে দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 30 দিয়ে গুণ করতে হয়েছে, তো সেম ভাবে 4 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 120 মিনিট, এখানেও 30 দিয়ে গুণ করবো। যে কোনো একটা টাইম বার করতে পারো, হয় আগের দিনের বা আজকের দিনের, একটা বার করলেই হলো। আমি আগের দিনেরটা বার করলাম। এবার 120 মিনিট মানে কত ঘন্টা বলো দেখি? 2 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা, 120 মিনিটে 2 ঘন্টা, বা 60 দিয়ে ভাগ করে দেখতে পারো। এটা অ্যান্সার না কিন্তু। তাহলে প্রথম দিন টাইম লাগতো 2 ঘন্টা, আর বেগ কত ছিল বলো দেখি? 60। এই 3 না কিন্তু, 3 তো ছোট করার পর 3। প্রথম দিন বেগ ছিল ঘন্টায় 60 কিমি, প্রশ্নে দেখো। আর প্রথম দিন সময় লাগবে 2 ঘন্টা, তাহলে দূরত্ব বার করতে পারবে না? তুমি কিন্তু এইখান থেকেও টাইম বার করে দূরত্ব বার করতে পারো, যে কোনো একটা দিয়ে করতে পারো। হ্যাঁ, তাহলে আমাকে বার করতে হবে দূরত্ব। ফর্মুলা দিয়ে করতে পারো, বেগ ইন্টু সময়, বা বুঝে বুঝেও করতে পারো। 1 ঘন্টায় যায় 60 কিমি, 2 ঘন্টায় যাবে 120 কিমি, মুখে মুখে হয়ে যায়। বা তুমি যদি ভাবো যে ফর্মুলা দিয়ে করবে, করো। বেগ হচ্ছে কত? 60, ইন্টু সময় হচ্ছে 2, 60 দিয়ে 2কে গুণ করলে 120 কিমি। ওকে, তাহলে ডিস্টেন্স হচ্ছে কত কিমি ফ্রেন্ডস? 120 কিমি, এটি অ্যান্সার। এবার এটা যদি শর্টকাটে করতে চাই, অ্যান্সার কিন্তু 120 বের হয়ে গেল। শর্টকাটে যদি দূরত্ব বার করতে চাই, তার মানে ফর্মুলাটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এক্স ওয়াই মানে এক্স ওয়াই দিয়ে বুঝাচ্ছে বেগ, এগুলো দিয়ে কি বুঝাচ্ছে? বেগ। এক্স এর জায়গায় একটা বেগ, ওয়াই এর জায়গায় একটা বেগ, এক্স এর জায়গায় বড়, ওয়াই এর জায়গায় ছোট। আর ব্র্যাকেটে T1 প্লাস মাইনাস T2, এটা মনে রাখতে হবে। আর যদি মনে হয় না ফর্মুলা মনে রাখবো না, তাহলে এই কনসেপচুয়ালি করবে। এটাও দেখিয়ে দিচ্ছি, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু T1 প্লাস মাইনাস T2। এটা কি স্যার কিছুই ক্লিয়ার হচ্ছে না? চলো একদম বলে দিচ্ছি একবারে। এক্স এর জায়গায় একটা বেগ, বড় বেগ 80, ওয়াই এর জায়গায় ছোট বেগ 60, আর নিচে এক্স এর জায়গায় 80 মাইনাস 60। এক্স ওয়াই এর জায়গায় বেগ বসাবে। আর এখানে দেখো দুটো সময়ে যোগও হতে পারে, প্লাস মাইনাস কেন দিলাম? যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। ওই আগের কনসেপ্ট, দুটো আলাদা হলে একটা দেরি একটা আগে, তাহলে যোগ, আর সেম হলে বিয়োগ। একটা দেরি একটা আগে, দুটো আলাদা আছে, তাহলে যোগ করবে। 20 যোগ 10। দাঁড়াও, আরেকটা জিনিস, T1 T2 দিয়ে সময় বুঝায়, সময়। আরেকটা খেয়াল করতে হবে, সময়টা ঘন্টায় রাখতে হবে। এটা তো মিনিটে আছে। দুটো 20 মিনিট দেরি, 10 মিনিট আগে, দুটো আলাদা যোগ করলাম, সেম হলে বিয়োগ করতাম। ঘন্টায় আনতে হবে, ঘন্টায় আনার জন্য 60 দিয়ে ভাগ। তাহলে উপরে হবে 80 গুণন 60, নিচে হবে 20 ইন্টু 30/60। তাহলে 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 আছে, এখানে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 2 দিয়ে 40কে ভাগ করলে 20, 3 40-এ কত? 120 কিমি। বুঝা গেল? উপরে দুটো বেগের গুণফল, নিচে দুটো বেগের বিয়োগফল। দুটো বেগের গুণফল বাই দুটো বেগের বিয়োগফল। আর দুটো সময় কি করবে? যোগও হতে পারে, বিয়োগ হতে পারে। আলাদা হলে যোগ, সেম হলে বিয়োগ। আলাদা তাই যোগ করলাম, ঘন্টায় আনার জন্য 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? 5 নম্বরে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। একটি চোর দুপুর 1টার সময় একটি গাড়ি চুরি করে 45 কিমি গতিবেগে পালাতে শুরু করে। তাহলে চোর দুপুর 1টার সময় গাড়ি চুরি করে পালাতে শুরু করে, দুপুর 2টার সময় চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 54 কিমি গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে পুলিশ চোরটিকে কটার সময় ধরতে পারবে? দেখো, তাহলে দেখো, চোর মনে করো এখান থেকে চুরি করে 1টার সময় চুরি করে, তাহলে 1টার সময় চুরি করে দুপুর 2টার সময় চোর এখানে আছে মনে করো। 1টার সময় চোর গাড়ি চুরি করে সামনের দিকে এদিকে পালাতে থাকলো। 1 ঘন্টা পরে 2টার সময় এখানে আসলো। 1টার সময় গাড়ি চুরি করে 1 ঘন্টা পর 2টার সময় এখানে আসলো। বুঝা গেল? চুরি হয় 1টায়, 2টার সময় চোর এখানে আছে, এবার পুলিশ এখানে আসলো। পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে আসেনি, 1 ঘন্টা পরে আসলো। 1টায় চুরি হয়, 1 ঘন্টা পরে 2টার সময় পুলিশ এখানে আসলো। তাহলে 2টার সময় পুলিশ এখানে আছে, চোর কিন্তু 1 ঘন্টায় কিছুটা সামনে চলে গেল। কতটুক সামনে গেলে বলো দেখি? চোরের গতিবেগ হচ্ছে 45 কিমি গতিবেগে, ঘন্টায় 45 কিমি। তার মানে চোর 1 ঘন্টায় 45 কিমি যাবে। চোর 1 ঘন্টায় কতটুক দূরত্ব যাবে বলো দেখি? 45 কিমি। ভালো করে দেখবে, এই একটার পিছনে আরেকজন ধাও করছে, চোরের পিছনে পুলিশ, হ্যাঁ, বা একটা ট্রেনের পিছনে আরেকটা ট্রেন, বা এক ব্যক্তির পিছনে আরেক ব্যক্তি। একজনের পিছনে যখন আরেকজন ধাও করে, তাহলে দেখো কিভাবে সলভ করবে। এই একটা অঙ্কের মাধ্যমেই তোমরা সব বুঝে যাবে।
তাহলে চোর বলো দেখি কত কিমি সামনে আছে? 45 কিমি। এটা প্রশ্নে দেওয়া ছিল না, কিন্তু আমরা বার করলাম। চোর 1 ঘন্টায় কতটুক সামনে যাবে? 45 কিমি। চোরের গতিবেগ 45, তার মানে চোর 1 ঘন্টায়, একটার সময় চুরি করে 2টার সময় 1 ঘন্টায় 45 কিমি সামনে যাবে। কত কিমি? 45 কিমি। এবার চোরের বেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা, আর পুলিশের বেগ একটু বেশি। পুলিশের বেগ কত দেওয়া আছে? 54 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে চোরের পিছনে পুলিশ ধাওয়া করছে, চোর কতটুক সামনে আছে দেওয়া ছিল না, বার করলাম। চোর 1 ঘন্টায় 45 কিমি সামনে গেল। এবার পুলিশ চোরকে কটার সময় ধরতে পারবে? সময় বার করব, সময়। এই ধরনের ক্ষেত্রে আচ্ছা, সময় মানে কি? নর্মালি দূরত্ব বাই বেগ। দূরত্ব বাই বেগ, দূরত্ব বার করতে গেলে গুণ দূরত্ব বাই বেগ। আমরা সময় কার্যে করেছি, নল চৌবাচ্চায় করছি, এখন সময় দূরত্বে করছি। সময় মানেই ভাগ, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। আচ্ছা, এখানে দূরত্ব বলতে কিন্তু এই ধরনের ক্ষেত্রে দূরত্ব বলতে মাঝখানের গ্যাপটি। এখানে দূরত্ব বলতে কোন দূরত্ব দিব বলো দেখি? এই ধরনের ক্ষেত্রে যখন একজনের পিছনে আরেকজন ধাওয়া করবে, তখন দেখো একটা বিশেষ শর্টকাট টেকনিক। শর্টকাটে বলো, কনসেপচুয়ালি বলো, যাই বলো, কোনো ফর্মুলা না। একজনের পিছনে যখন আরেকজন ধাওয়া করবে, তখন মাঝখানের গ্যাপ, দূরত্ব বলতে মাঝখানের গ্যাপটা বসাবো। গ্যাপ কত কিমি? 45 কিমি। বুঝা গেল? উপরে বসাবো দূরত্ব, দূরত্ব বলতে টোটাল দূরত্ব না, কিন্তু মাঝখানের গ্যাপটা, গ্যাপ হচ্ছে 45 কিমি। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকের মনে হচ্ছে যে স্যার, চোর তো এখানে দাঁড়িয়ে থাকবে না, সামনে যাবে, পুলিশও সামনে যাবে, তাহলে দূরত্ব এটা কেন বসাচ্ছি? এটা একটা শর্টকাট টেকনিক ভাই। দূরত্বর জায়গায় কোন টেকনিক? একজনের পিছনে যখন আরেকজন ধাওয়া করবে, তখন শর্টকাট টেকনিকে দূরত্ব বাই বেগ, ফর্মুলা ওইটাই দিবি। দূরত্ব বলতে টোটাল দূরত্ব না, মাঝখানের গ্যাপটা। বুঝে গেল? কোন দূরত্ব দিব? মাঝখানের গ্যাপ। গ্যাপ কত? 45 কিমি। আর বেগ বলতে না চোরের বেগ দিব না পুলিশের বেগ দিব, একই দিকে যখন জোড়ায়, একই দিকে, একই হলে, আমরা একটু আগেও করি, নর্মালি একই হলে কি করবে ভাই? মাইনাস। আর বিপরীত হলে বিপরীত প্লাস। একই হলে মাইনাস, বিপরীত হলে প্লাস। সেম ডিরেকশন মাইনাস, একই হলে মাইনাস, বিপরীত হলে প্লাস, বিপরীত। তাহলে সেম ডিরেকশনে যাচ্ছে, দুটো বেগ মাইনাস করব, 54 মাইনাস 45। তাহলে দেখো, আমরা দূরত্ব কিন্তু টোটাল দূরত্ব দিব না, কোনটা দিব? চোর আর পুলিশের মাঝখানের গ্যাপটা, গ্যাপ কত? 45 কিমি। আর বেগ কোনটা দিব? না চোরের বেগ না পুলিশের বেগ, দুজনের বেগের ডিফারেন্স। ডিফারেন্স কেন? একই দিকে গেলে মাইনাস, আর বিপরীত দিকে গেলে দুটো কি করতাম? যোগ করতাম। তাহলে উপরে 45, নিচে 9, 9 দিয়ে 45কে করলে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা পর পুলিশ চোরকে ধরতে পারবে। রওনা দেয় 2টায়, 1 ঘন্টা পরে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, গণ হাতে। 1 ঘন্টা পরে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে দুপুর 2টা থেকে 5 ঘন্টা পর কয়টা বাজবে? সন্ধ্যা 7টা। কয়টার সময় চোরকে ধরতে পারবে? সন্ধ্যা 7টার সময়। বুঝা গেল? তাহলে এরকম একজনের পিছনে যখন আরেকজন ধাওয়া করবে, তখন দূরত্ব কোনটা বসাবে? মাঝখানের গেপ। দূরত্ব হচ্ছে মাঝখানের গেপ 45 কিমি, আর বেগ হচ্ছে না চোরের না পুলিশের, দুজনের ডিফারেন্স। ডিফারেন্স কত? 9। 9 দিয়ে কাটলে 5 ঘন্টা, 5 ঘন্টা পর কয়টা বাজবে? সন্ধ্যা 7টা। এটাই অ্যান্সার। 6 নম্বরে দেখো কি বলছে। এক ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে কত সময় পর তারা মিলিত হবে? পরস্পর মানে বুঝো বিপরীত, উল্টো, এটাকে পরস্পর বলি। এদিক থেকে একজন, এদিক থেকে একজন। আগেরটাই যেমন সেম ডিরেকশনে যাচ্ছিল চোরের পিছনে পুলিশ, ওইটা একটা টাইম। এবার বিপরীত দিক থেকে এখানে একজন ব্যক্তি আছে, এখানে মাঝখানের গ্যাপটা কত কিমি বলো দেখি? 18 কিমি। প্রথম ব্যক্তির বেগ হচ্ছে কত বলো দেখি? প্রথম ব্যক্তির বেগ হচ্ছে 2.5। 2.5 মানে বুঝো 2.5। আর এদিকে দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা। তাহলে কতটুকু সময় লাগবে? দুইজন পরস্পর বিপরীত দিক থেকে আসছে, সময় মানেই দূরত্ব বাই বেগ। সময় মানে টাইম বার করতে গেলে কি করতে হয়? ভাগ, ডিস্টেন্স বাই স্পিড। সময় বার করতে গেলে যে কোনো ক্ষেত্রে, সময় কার্যই হোক, নল চৌবাচ্চাই হোক, বা সময় দূরত্ব, যখনই তুমি টাইম বার করবে, টাইম বার করতে গেলে ভাগ করবে। ডিস্টেন্সকে কি দিয়ে? স্পিড দিয়ে। ডিস্টেন্স বলতে কোনটা বলো দেখি? মাঝখানের গ্যাপ। মাঝখানে কতটুকু গ্যাপ বলো দেখি? টোটাল গ্যাপটা কত কিমি? 18 কিমি। দূরত্ব বলতে দুই ব্যক্তির মাঝখানের গ্যাপ, গ্যাপটা কত কিমি? 18 কিমি।
আর বেগ বলো দেখি কার বেগ দিব? প্রথম ব্যক্তির না, দ্বিতীয় ব্যক্তির না, বিপরীত আছে না, বিপরীত দুটো আলাদা হলে কি বললাম? যোগ। দুটো বিপরীত দিক থেকে আসছে, দুটো বেগ যোগ করব, 2.5 যোগ 2। বুঝতে পারছো? সেম ডিরেকশন, আগে যেমন সেম ডিরেকশনে যাচ্ছিল মাইনাস, আগেরটার মতোই কিন্তু উপরে গ্যাপ হচ্ছে 18। এবার তোমরা বলবে এবার প্লাস কেন করলাম? আগের বার সেম ডিরেকশনে যাচ্ছিল সেম, তাই মাইনাস। এবার বিপরীত ডিরেকশনে আছে, বিপরীত, তাহলে প্লাস করব। তাহলে উপরে 18, নিচে 2 2 যোগ করলে 4.5, নিচের দশমিক সরালে উপরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘর একটা 0 10, দশমিকের জন্য একটি 1, দশমিকের পর 1 ঘর একটা 0 10। 5 দিয়ে 45কে ভাগ করলে 9, 5 দুগুণে 10, 9 দিয়ে 2কে 18কে ভাগ করলে 2, তার মানে 2 দুগুণে 4 ঘন্টা। বুঝে গেল? তার মানে কত ঘন্টা পর মিলিত হবে? 4 ঘন্টা পর। এটাই অ্যান্সার। দেখো 7 নম্বর কি বলছি, খুব ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু 2018 সালে ডব্লিউবিপি কনস্টেবলের মেইন পরীক্ষা এই টাইপের একটি অঙ্ক ছিল। দেখো কত সহজে এটা আজকে আমরা সলভ করব। 10 মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর পর পর দুটি ওই তোপধ্বনি শুনবি? ভালো করে দেখো কি বলছি। প্রথমে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। অঙ্কের ক্যালকুলেশন খুব সিম্পল, কনসেপ্টটা বুঝতেই তোমার একটু টাইম লাগবে। কনসেপ্ট বুঝে গেলে দেখো খুব সহজে সলভ করতে পারবে। আচ্ছা, একটু আগে আমরা সলভ করলাম প্রবলেমগুলো, তখন আমরা একটা কনসেপ্ট শিখলাম, বেগের অনুপাতকে উল্টে দিলে সময়ের অনুপাত পাওয়া যায়। বেগকে উল্টে দিলেই সময়। বেগের অনুপাত 3:5 হলে সময়ের অনুপাত 5:3, বেগের অনুপাত 3:2 হলে সময়ের অনুপাত 2:3, মানে 2:3 হলে এটা 3:2। উল্টে দিব জাস্ট, বেগকে উল্টে দিলেই সময় পাওয়া যায়। এই কনসেপ্ট ইউজ করব। আগে কনসেপ্ট বুঝি। মনে করো ট্রেনের চালক এখানে আছে, ট্রেনে, আর এদিক থেকে না শব্দ আসছে, মনে করো শব্দ, এদিক থেকে শব্দ আসছে, দূরে কোনো এক জায়গায় কামান দাগা হচ্ছে। মনে করো ট্রেনের চালক একটি শব্দ শুনলো, মন দিয়ে শুনবে, একটি শব্দ শুনলো, আরেকটি শব্দ মনে করো এখানে আছে। ট্রেনের চালক একটি শব্দ শুনলো, আরেকটি শব্দ এখানে আসছে। শব্দ এদিক থেকে আসছে, দূরে কোনো এক জায়গা থেকে কামান দাগা হচ্ছে, এদিক থেকে আসলো। একটি শব্দ শুনলো, ট্রেনের চালক একটি শব্দ শুনলো, আরেকটি শব্দ এখানে আছে, এই শব্দ এদিকে আসবে। ট্রেনের চালক শুনবে, আরেকটি শব্দ এদিকে আসবে। মানে ট্রেনের চালক জাস্ট একটি শব্দ শুনলো। এখানে ট্রেনের ড্রাইভার আছে, মনে করো আমি ড্রাইভার, আমি একটি শব্দ শুনলাম, আরেকটি শব্দ এখানে আছে, এটাও আসবে আমার দিকে। এই ধরনের ক্ষেত্রে নাই কামান দাগার অঙ্কে দুটো কেস কল্পনা করবে। কয়টা কেস? দুটো। একটা আমরা দেখব যদি চালক স্থির থাকে, যদি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যদি চালক স্থির, ট্রেনের চালক, যদি ট্রেনের চালক স্থির মানে ট্রেনের চালক যদি দাঁড়ায় থাকে। এবার অনেকেই বলবে যে না স্যার ট্রেন তো চলছে, অবশ্যই চলছে। আমি কি বললাম, এটা একটা কল্পনা। যদি স্থির থাকে, যদি মানে বুঝো, মনে করো আমি একটা পরীক্ষা দিলাম, পরীক্ষায় ফেল করলাম, 2 নম্বরের জন্য ফেল করলাম। এবার আমি মনে মনে বলছি যদি একটু বেশি করে পড়তাম তাহলে তো পাশ করে যেতাম, যদি একটু ভালো করে পড়তাম তাহলে আমি পাশ করে যেতাম। তার মানে কি পাশ করে গেছি? না, এটা আমি মনে মনে ভাবছি, একটা কল্পনা করছি, যদি পড়তাম তাহলে পাশ করতাম। এখানেও সেম ফ্রেন্ডস, যদি ট্রেনটি স্থির থাকে, স্থির, তাহলে ড্রাইভার একটি শব্দ শুনলো, আরেকটি শব্দ কত মিনিট পরে শুনবে বলো দেখি? 10 মিনিট পরে। 10 মিনিট। অনেকে বলবে কেন? প্রশ্নে দেখো শুরুতেই বলছে কত মিনিট পর পর কামান দাগা হচ্ছে? 10 মিনিট পর পর কামান দাগা হচ্ছে। ট্রেনের ড্রাইভার যদি এখান থেকে না নড়ে, না এদিকে যাবে না এদিকে যাবে, ট্রেন স্থির। ট্রেন স্থির মানে ড্রাইভারও স্থির। ট্রেনের চালক যদি স্থির থাকে তাহলে 10 মিনিট পর পর কামান দাগা হচ্ছে। একটি শব্দ শুনলো, আরেকটি শব্দ 10 মিনিট পরে, আরেকটি শব্দ আরো 10 মিনিট পরে, কোনো প্রবলেমই ছিল না। যদি স্থির থাকতো, অ্যাকচুয়ালি স্থির নেই, আমরা কল্পনা করছি, যদি স্থির থাকতো তাহলে কত মিনিট পরে শব্দ শুনতো? 10 মিনিট পরে। কিন্তু অ্যাকচুয়ালি কি স্থির আছে কি? না, এটা আমরা ভাবছি আর কি, যদি স্থির থাকে, কল্পনা করছি, মনে মনে ভাবছি। কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো দেখি? চালক এদিকে চলছে, চালক যাচ্ছে, চালক কোন দিকে যাচ্ছে? এদিকে। আর এদিকে আসছে শব্দ। কিসের চালক লিখে দিই, বুঝতে সুবিধা হবে। ট্রেনের চালক। চালক যাচ্ছে এদিকে আর শব্দ আসছে এদিকে। শব্দের বেগ দেওয়া আছে, কত দেওয়া আছে বলো দেখি? শব্দের বেগ দেওয়া আছে সেকেন্ডে 380 মিটার, 380 মিটার পার সেকেন্ড।
আর ট্রেনের বেগটা দেওয়া আছে 72 কিমি পার ঘন্টা, তাই না? একটা কাজ করি, এটা যেহেতু সেকেন্ডে আছে এটাও সেকেন্ডে নিয়ে আসি। চলো একটা টেকনিক দেখাচ্ছি, অনেকেই জানো, চলো আরেকবার রিভাইজ হবে। 72 কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে আনবো, মিটার পার সেকেন্ডে। তাহলে মনে রাখবে মিটার পার সেকেন্ডে আনতে গেলে হয় 5/18 দিয়ে গুণ করতে হয় শর্টকাটে ইসে করলে, অথবা 18/5। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, বা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা। যখন ট্রান্সফার করি বেগের একক, যখন বেগ যখন ট্রান্সফার করি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাব, বা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায়, তাহলে হয় 5/18 দিয়ে গুণ করবে, নয় 18/5। এবার এই জায়গাটায় সবচেয়ে বেশি কনফিউজ হয় কোনটা দিয়ে গুণ করব। বুদ্ধি করে মনে রাখবে, আজকে একটা জিনিস বলছি আর কখনো ভুলবে না। ছোট এককে আসছি, ছোট কিমি থেকে মিটার বা ঘন্টা থেকে সেকেন্ড, ছোট ছোট এককে যাচ্ছি, ছোট ছোট এককে গেলে ছোট সংখ্যা উপরে রাখবে। আবার বলি, ছোট এককে যেহেতু যাচ্ছি, ছোট, ভিডিওটা পজ করে নোট করো, ছোট এককে যাচ্ছি মিটারে আসছি, মিটারে বা এদিকে ভাবতে পারো সেকেন্ডে। ছোট এককে আসলে ছোট সংখ্যা উপরে, ছোট সংখ্যা বলতে 5 উপরে 18 নিচে। আর যখন কিমি পার ঘন্টা যাব, বড় এককে যাব, বড় সংখ্যা উপরে, বড় গুণটা 18, 18 উপরে 5 নিচে। তাহলে মিটার পার সেকেন্ডে ছোট একক আসছি, ছোট উপরে, ছোট বলতে 5 উপরে 18 নিচে। নেক্সট দিন যখন আমরা ট্রেনের অঙ্কগুলো করবো এগুলো খুব অ্যাপ্লাই করবো, মনে রাখবে। হ্যাঁ, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসলে ছোট এককে আসছি, ছোটটা উপরে। 18 দিয়ে 72কে ভাগ করলে 4 18 72, 20 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের ড্রাইভারের বেগ হচ্ছে কত, মানে ট্রেনের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো দুটো কেস কল্পনা করছি। এই কেসটা কিন্তু আমরা ভাবলাম, অ্যাকচুয়ালি ঘটে নাই। অ্যাকচুয়ালি ট্রেনও চলছে, শব্দও আসছে। আর উপরেরটা কি, তাহলে উপরেরটা আমরা মনে মনে কল্পনা করলাম, যদি ট্রেনটি স্থির থাকে, স্থির, তাহলে শব্দের এখান থেকে এখানে আসতে 10 মিনিট লাগবে, আরেকটা শব্দ আরো 10 মিনিট পরে আসবে। বুঝো না, 10 মিনিট পর পর শব্দ আসবে। কিন্তু ট্রেনের ড্রাইভার যদি একটু এগিয়ে যায় তাহলে তাড়াতাড়ি শব্দ শুনবে, 9 মিনিট বা 8.5 মিনিট তাড়াতাড়ি শুনবে। কেন? যদি দাঁড়িয়ে থাকে 10 মিনিট পরে শুনতো, কিন্তু একটু এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শুনবে। এবার প্রশ্ন হলো কত তাড়াতাড়ি শুনবে, সেটাই বার করতে হবে। চলো আমরা লিখি সময়। আচ্ছা, বেগরে উল্টে দিলে যেমন সময় পাওয়া যায়, বেগরে উল্টে দিলে সময় পাওয়া যায়। আচ্ছা চলো, সরি বেগ থেকে সময় যাই। চলো, দুটো কেস না, যদি ট্রেন স্থির থাকে, ট্রেন, যদি ট্রেনের চালক মানে ট্রেন, ট্রেনের চালক বা ট্রেন যাই বলো, ট্রেনের চালক স্থির থাকে মানে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। আরেকটা হচ্ছে ট্রেন চলছে। অ্যাকচুয়ালি কিন্তু এটাই রিয়েল বা এটাই বাস্তব, ট্রেন কিন্তু চলছে। বারবার কনফিউজ হচ্ছে যে স্যার এটা কি, এটা আমরা কল্পনা করছি। যদি ট্রেন স্থির থাকে, আর এটা কি ট্রেন চলছে, অ্যাকচুয়ালি এটা বাস্তব আর এটা আমাদের কল্পনা। তাহলে দেখো বেগটা আরো নিচে লিখি। তাহলে বলো দেখি, যদি ট্রেন স্থির থাকে, ট্রেন তো দাঁড়িয়ে আছে, ট্রেনের কোনো বেগ নেই। যদি ট্রেন দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে মানে ট্রেন স্থির, ট্রেনের কোনো বেগ নেই, তাহলে শব্দ এদিকে আসছে। শুধু বেগ কার আছে বলো দেখি, শব্দের। ট্রেন স্থির আছে, স্থির, ট্রেনের কোনো বেগ নেই, তাহলে তোমরা বলবে বেগ শুধু কার আছে, শব্দের। শব্দের বেগ কত, 380। যদি ট্রেনটি দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে মানে ট্রেনের তো বেগ নেই, ট্রেন দাঁড়িয়ে আছে, তাহলে বেগ কার থাকবে, শব্দের। শব্দের বেগ কত, 380। তাহলে ট্রেনের চালক স্থির থাকলে মানে ট্রেনটি দাঁড়িয়ে থাকলে বেগ কত শুধু হবে, শব্দের বেগ 380। আবার ট্রেন যদি চলে, অ্যাকচুয়ালি এটাই বাস্তব, এটা ঘটছে, এটা আমাদের কল্পনা। ট্রেনটা এগিয়ে যাওয়ায় এদিকে শব্দও এগিয়ে আসছে। এবার দুটো বেগ আছে, ট্রেনের বেগ 20 আর শব্দের বেগ 380। এবার দুটো বেগ আছে, কোন বেগ নিবে, ট্রেনের না শব্দের, দুটোই নিতে হবে। দুটো বিপরীত দিক থেকে আসলে যোগ, সেম হলে বিয়োগ, সেম ডিরেকশন হলে মাইনাস, বিপরীত হলে দুটো কি করব, যোগ। খেয়াল থাকে যেন, বিপরীত হলে দুটো বেগ যোগ। 380 আর 20 যোগ করলে কত হয়, 400। ওকে, একক লিখলাম না। সেম ডিরেকশন হলে বিয়োগ, বিপরীত হলে যোগ। তাহলে প্রথম কেস, যদি ট্রেন স্থির থাকে তাহলে শুধু শব্দের বেগ থাকবে 380। এখান থেকে শব্দ, এখান থেকে এখানে আসবে, তাহলে শুধু শব্দের বেগ থাকবে 380। আর ট্রেনটা এগিয়ে যাওয়া, এটা বাস্তব, ট্রেনটা এগিয়ে যাওয়ায় দুটো বেগ হলো, শব্দের বেগ 380, ট্রেনের বেগ 20, বিপরীত দিক দুটো যোগ করব 400।
তাহলে বেগের রেশিও কত? এত দূর আশা করি ক্লিয়ার। ওকে, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 38কে ভাগ করলে 19, 2 দিয়ে 40কে ভাগ করলে 20। তাহলে বেগের অনুপাত কত? 19:20। এবার আমরা একটু আগে কি শিখলাম? বেগকে উল্টে দিলেই কি পাওয়া যাবে? সময়ের অনুপাত। সময়ের অনুপাত কত হবে? 20:19। প্রথম দিন বেগ কম ছিল, মানে ট্রেনের চালক স্থির থাকলে শুধু শব্দের বেগ থাকবে, বেগ কম টাইম বেশি। এখানে বেগ বেশি টাইম কম, কম বলতে এটাকে উল্টে দাও। তাহলে ট্রেনের চালক যদি স্থির থাকে তাহলে কতটুকু সময় লাগবে? 20 মিনিট। আবার যদি ট্রেন চলে, মানে এটাই বাস্তবে ঘটছে, এটা কিন্তু বাস্তব বা রিয়েল। ট্রেনটি এগিয়ে যাওয়ার ফলে কত ইউনিট সময় লাগবে বলো দেখি? তাড়াতাড়ি শুনবে, কত ইউনিটে শুনবে বলো দেখি? 19 ইউনিট। ট্রেনের চালক যদি স্থির থাকে তাহলে শব্দের আসতে 20 ইউনিট টাইম লাগে, কিন্তু ট্রেনটা এগিয়ে যাওয়ায় শব্দের আসতে কত ইউনিট টাইম লাগে? 19 ইউনিট। কম লাগবে। কম কেন? ট্রেনের চালক একটু এগিয়ে গেল। আচ্ছা, এবার দেখো ট্রেনের চালক স্থির থাকলে কত ইউনিট সময় লাগে? 20 ইউনিট। আর এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে ট্রেনের চালক যদি স্থির থাকে শব্দের এখান থেকে এখানে আসতে কত ইউনিট সময় লাগবে? 10 মিনিট। ট্রেনটা যদি স্থির থাকে তাহলে কত মিনিট সময় লাগবে? 10 মিনিট। প্রশ্নে দেওয়া আছে ট্রেনের চালক স্থির থাকলে 10 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা বার করলাম ট্রেনের চালক যদি স্থির থাকে তাহলে 20 ইউনিট সময় লাগে। দেখো দুটো কিন্তু সেম জিনিস। ট্রেন স্থির থাকলে আমরা বার করলাম 20 ইউনিট সময় লাগবে, প্রশ্নে দেওয়া আছে ট্রেন স্থির থাকলে শব্দের 10 মিনিট টাইম লাগবে। তাহলে এটাও আর এটা দুটো কি সেম জিনিস। তাহলে 20 ইউনিটের ভ্যালু কি বলতে পারি বলো দেখি ফ্রেন্ডস? 10 মিনিট। কত দিয়ে ভাগ করলে আসে দেখো তো? 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়। তাহলে আমি কি বুঝতে পারলাম? ইউনিটের ভ্যালু বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। এবার আমাকে বার করতে হবে এইটা, ট্রেন এগিয়ে যাওয়ায় কতক্ষণ পর শব্দ শুনবে? কতক্ষণ পর শব্দ শুনবে? এগিয়ে যাওয়ার ফলে তাড়াতাড়ি শুনবে। কত ইউনিট পর শুনবে? 19 ইউনিট পর। আমাকে এই 19 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এখানেও 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি 19কে ভাগ করি, 19-এর অর্ধেক কত হয়? 9.5। 9.5 মিনিট বা 9 মিনিট 30 সেকেন্ড। এত মিনিট পর শব্দ শুনতে পারবে। এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শুনবে। কতক্ষণ পর শুনবে? 9.5 মিনিট পর। এটি অ্যান্সার। এবার দেখো 8 নম্বর আরেকটি ইন্টারেস্টিং, আগের কনসেপ্টের ঠিক উল্টো। আগেরটা বুঝে থাকলে দেখো এটা আরো ক্লিয়ার হবে, আর আগেরটা কোনো কনফিউশন থাকলে এবার একদম ক্লিয়ার হয়ে যাবে। কোন স্থানে 20 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল, সেই দিকে যাওয়ার সময় এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পাচ্ছিল। যদি শব্দের গতিবেগ সেকেন্ডে 375 মিটার হয় তবে লোকটির গতিবেগ ঘন্টায় কত কিমি? এবার বেগ দেওয়া নেই, লোকটির গতিবেগ বার করতে হবে। আগেরটাই যেমন বেগ থেকে সময় আসছিলাম, এবার সময় দেওয়া আছে, বেগে যেতে হবে। কিরকম দেখো, এবার এখানে কি বলছি? এবার এক ব্যক্তি বলছে, ট্রেনের চালক না, হ্যাঁ ব্যক্তি, আর এদিক থেকে শব্দ আসছে। এই ব্যক্তি একটি শব্দ যা শুনতে পেল, কামান দাগা হচ্ছে দূরে কোথাও, এখানে আরেকটি শব্দ আসছে। ওদিক থেকে শব্দ আসছে, কামান দাগা হচ্ছে ওদিকে দূরে কোথাও, এদিক থেকে শব্দ আসছে। একটি শব্দ ব্যক্তির কানে পৌঁছলো, আরেকটি শব্দ এখানে আছে, এদিকে আসবে। তাহলে আমরা কি করব? দুটো কেস কল্পনা করব। যদি ব্যক্তি স্থির থাকে, কি হবে বলো দেখি ভাই বা বোন যারাই দেখছো? যদি ব্যক্তি স্থির থাকে তাহলে একটি শব্দ শুনলো, আরেকটি শব্দের আসতে কতক্ষণ টাইম লাগবে বলো দেখি? 20 মিনিট টাইম লাগবে। 20 মিনিট টাইম লাগবে। একটি শব্দ শুনলো, এবার ওই লোকটি আরেকটি শব্দ 20 মিনিট পর শুনবে, আরেকটি শব্দ 20 মিনিট পর শুনবে। শব্দের এখান থেকে এখানে আসতে 20 মিনিট টাইম লাগে। কিন্তু ওই ব্যক্তি যদি এগিয়ে যায়, এগিয়ে ব্যক্তি চলছে, কোন দিকে চলছে বলো দেখি? সামনের দিকে, আর শব্দ আসছে এদিকে। এটা হচ্ছে বাস্তব, এটা বাস্তব, হ্যাঁ। আর উপরেরটা কি বলো দেখি? উপরেরটা হচ্ছে আমাদের কল্পনা, একটা কল্পনা। যদি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যদি, এটা ঘটে নাই, যদি ঘটতো, যদি ব্যক্তিটি স্থির থাকতো তাহলে শব্দের এখান থেকে এখানে আসতে 20 মিনিট টাইম লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি তো লোকটি স্থির নেই, লোকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, শব্দ এগিয়ে আসছে। লোকটি এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শব্দ শুনবে। কতক্ষণ পর শব্দ শুনবে? দেখো প্রশ্নে দেওয়া আছে 18 মিনিট 45 সেকেন্ড। 18 মিনিট 45 সেকেন্ড, 19 মিনিটও লাগে না। কেন বলো দেখি? একটু ভাবো, কেন কম লাগলো? কারণ এবার ব্যক্তিটি এগিয়ে যাচ্ছে। যদি দাঁড়িয়ে থাকতো 20 মিনিট পর শুনতো। 20 মিনিট পর পর কামান দাগা হচ্ছে,
20 মিনিট পর পর শব্দ শুনবে, কিন্তু এগিয়ে যাওয়ায় তাড়াতাড়ি শুনবে। কতক্ষণ পর শুনে? 18 মিনিট 45 সেকেন্ড পর। এটাকে মিনিটে নিয়ে আসলে 18, 18ই সেকেন্ডকে মিনিট বানাতে গেলে 45কে 60 দিয়ে ভাগ করব। 18 সমস্ত এটা সেকেন্ডকে মিনিটে আনবো। 60 সেকেন্ড 1 মিনিট, 18, 18ই সেকেন্ডকে মিনিট বানাতে গেলে 60 দিয়ে ভাগ করব। 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে 3 15 45, 4 15 60। 15 দিয়ে ছোটো করলাম, 3 15 45, 4 15 60, সমস্ত ভাঙালে কত হবে? 4 4, এদিকে প্রথমে গুণ, 4 18 72, উপরেরটা যোগ, 72 আর 3 যোগ করলে 75/4 মিনিট। 4 4ই প্রথমে গুণ, 4 18 72 যোগ 3, 72 আর 3 যোগ করলে 75/4 মিনিট। ক্লিয়ার? তাহলে লোকটা যদি স্থির থাকে তাহলে 20 মিনিট পর শব্দ শুনবে। লোকটা এগিয়ে যাওয়ায় কত মিনিট পর শব্দ শুনছে? 18 মিনিট 45 সেকেন্ড। ভাঙালে কত হচ্ছে? 18 সমস্ত 45/60, মিনিটে নিয়ে আসলে 75/4 মিনিট। এবার দেখো, এবার আমরা সময় থেকে বেগে যাব। আগেরটাই যেমন বেগ থেকে সময় আসছিলাম, এবার সময় দেওয়া আছে, বেগ বার করতে হবে। চলো, দুটো কেস হবে। যদি ব্যক্তি স্থির থাকে, এটা অ্যাকচুয়ালি ঘটে নাই, এটা যদি মানে যদি ব্যক্তি স্থির থাকে আর এদিকে ব্যক্তি এগিয়ে যাচ্ছে, ব্যক্তি এগিয়ে চলছে, ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার দেখো একটা জিনিস, ব্যক্তি যদি স্থির থাকে, একটু নিচে লিখি তাই না, ব্যক্তি যদি স্থির থাকে তাহলে সময় কতটুকু লাগবে বলো দেখি? ব্যক্তি স্থির থাকলে সময় লাগে 20 মিনিট, কিন্তু ব্যক্তি একটু এগিয়ে যাওয়ায় সময় কম লাগবে, 18 মিনিট 45 সেকেন্ড লাগে। এটাকে ভাঙিয়ে কত আসছে? 75/4 মিনিট। ব্যক্তি স্থির থাকলে 20 মিনিট, ব্যক্তি এগিয়ে যাওয়ায় 75/4 মিনিট। এটাকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 15 75, 4 5 20, 5 15 75। এটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে দুটোরই 4 দিয়ে গুণ করি, এটাকেও 4 দিয়ে, এটাকেও 4 দিয়ে, 4 4 ক্যান্সেল, তাহলে এখানে 4 4 16 নিচে 4 আছে, প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলে 4 4 16, আর এখানে কত? 15। তাহলে বলো দেখি সময়ের অনুপাত কত হলো? 16:15। এটা না, একটু ডান দিকে লিখি, ডান দিকে। এতদূর ক্লিয়ার? সময়ের অনুপাত যদি 16:15 হয়, তাহলে বলো দেখি বেগের অনুপাত কত? বেগের অনুপাত হবে, নিচে লিখলে না বুঝতে সুবিধা হবে, চলো নিচেই লিখি। সময়ের অনুপাত যদি 16:15 হয়, তাহলে ফ্রেন্ডস সময়ের অনুপাতকে উল্টে দিলে বেগের অনুপাত হবে। বেগের অনুপাত কত হবে? 15:16। সময়ের অনুপাতকে জাস্ট উল্টে দিলাম, তাহলে বেগের অনুপাত কত? 15 আসবে এখানে, 16 আসবে এখানে। মানে ব্যক্তি যদি স্থির থাকে তাহলে বেগ হবে 15 ইউনিট, আর ব্যক্তি যদি এগিয়ে যায়, ব্যক্তি এগিয়ে যাওয়ায় বেগ বাড়বে। বেগ বেড়ে কত হলো? 16 ইউনিট। কেন বেগ বাড়লো, কেন কমলো, ক্লিয়ার করছে দাঁড়াও। ব্যক্তি যদি স্থির থাকে, ব্যক্তি তো স্থির, ব্যক্তির কোনো বেগ নেই, শুধু বেগ কার আছে বলো দেখি? শব্দের। এটা বলো দেখি কার বেগ বোঝাচ্ছে? শব্দের। কেন? কারণ ব্যক্তি স্থির। যদি ব্যক্তি স্থির থাকে, এই বেগটা শুধু কার বেগ বোঝাচ্ছে বলো দেখি? শব্দের বেগ থাকবে। ব্যক্তির তো কোনো বেগই নেই, ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে প্রথম কেসে শুধু শব্দের বেগ থাকবে। ব্যক্তি স্থির, তাহলে শুধু শব্দের বেগ থাকবে, এই শব্দের বেগ হচ্ছে 15 ইউনিট। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা বাস্তব, যেটা ঘটছে, শব্দও আসছে, ব্যক্তিও যাচ্ছে। এবার এখানে তোমরা বলবে দুটো বেগ আছে, শব্দও আছে আর ব্যক্তিও আছে। এখানে শব্দও আছে, ব্যক্তিও আছে, দুটো বিপরীত দিক থেকে আসছে না? সেম ডিরেকশন হলে বিয়োগ, দুটো বিপরীত হলে দুটো বেগ আমরা নর্মালি কি করি? যোগ। শব্দ আর ব্যক্তি দুটো বেগ যোগ আকারে আছে, এখানে দুটো বেগ আছে, শব্দ আর ব্যক্তি দুটো যোগ আকারে আছে, তাই বেশি। প্রথম ক্ষেত্রে ব্যক্তি স্থির, শুধু শব্দের বেগ আছে, শব্দের বেগ 15। আর সেকেন্ড কেজে শব্দের বেগ তো আছেই, প্লাস ব্যক্তির বেগও আছে, দুটো বেগ মিশে আছে, দুটো বেগ মিশিয়ে থাকা এখানে বেগ 16 হলো। এবার এই 16-র মধ্যে ফ্রেন্ডস 15 ইউনিট হচ্ছে কার বেগ বলো দেখি? শব্দের বেগ। দুটো মিলে 16, শব্দ প্লাস ব্যক্তি দুটো মিলে 16। শব্দের বেগ যদি 15 ইউনিট হয়, এটা দেখতে পাচ্ছ, শব্দের বেগ 15 ইউনিট, তাহলে বলো দেখি ব্যক্তির বেগ কত ইউনিট হবে? 1 ইউনিট। শব্দের বেগ 15, ব্যক্তির বেগ কত হবে? 1, 15 আর 1 যোগ করলে 16,
দুটো মিলে 16, শব্দ যদি 15 হয় ব্যক্তি হবে 1। এ তোদের ক্লিয়ার? ওকে। তাহলে শব্দের বেগ বলো দেখি কত ইউনিট? 15 ইউনিট। আর প্রশ্নে দেখো তো ফ্রেন্ডস, শব্দের বেগ কত দেওয়া আছে? শব্দের বেগ দেওয়া আছে 375। 375টাও শব্দের বেগ, এই 15 ইউনিটটাও কি বলো দেখি শব্দের বেগ। দুটো সেম জিনিস, তাহলে 15-এর ভ্যালুই কত বলতে পারি? 375। এটাও শব্দের বেগ, এটাও শব্দের বেগ। তোমরা বলবে আরে দুটো তো সেম জিনিস, তাহলে 15 ভ্যালুই 375। কত দিয়ে গুণ করলে আসে? 15 দ্বিগুণে 30 থাকবে 775। 25 দিয়ে গুণ করলে আসে। তাহলে আমি কি বুঝতে পারলাম? ইউনিটের ভ্যালু বার করতে গেলে 25 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে সেম ভাবে আমাকে বার করতে হবে ব্যক্তির বেগ। তাহলে এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 15 দিয়ে গুণ করেছি, 25 দিয়ে গুণ করেছি। এখানেও ব্যক্তির বেগ বার করতে গেলে 25 দিয়ে গুণ করব। তাহলে 1কে 25 দিয়ে গুণ করলে 25 মিটার পার সেকেন্ড। কত হচ্ছে? 25 মিটার পার সেকেন্ড। কিন্তু অ্যান্সারটা কিসে চেয়েছে বলো দেখি? মিটার পার সেকেন্ডে না, কিমি পার ঘন্টায়। তাহলে 25কে যদি কিমি পার ঘন্টায় নিয়ে যেতে চাই, কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাব, বড় এককে যাব। বড়, একটু আগে বললাম বড় এককে গেলে বড় সংখ্যা উপরে, 18 উপরে 5 নিচে। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 18 90 কিমি পার ঘন্টা। তার মানে ব্যক্তির বেগ কত হবে? 90। এটাই অ্যান্সার। দেখো 9 নম্বরে কি বলছে? কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি, খুব সিম্পল দেখো, ভাষাটা বোঝার চেষ্টা করো, ঘন্টায় 40 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 30 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছলে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? দেখো বলছে বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি, যদি বিশ্রাম ছাড়া যায়, বিশ্রাম ছাড়া মানে কোনো জায়গায় রেস্ট করবে না, তাহলে বলছে গতিবেগ হচ্ছে ঘন্টায় 40 কিমি, মানে 40 কিমি যেতে কতটুকু টাইম লাগে? 60 মিনিট। এবার প্রশ্ন হচ্ছে যদি ওই ব্যক্তি বিশ্রাম নিয়ে যায়, বিশ্রাম সহ সেম ব্যক্তি, তাহলে স্পিডটা কমে যায়। রেস্ট করলে কি হবে? বেগ তো কমবেই। তাহলে কি হয়? ওই ব্যক্তি 30 কিমি যেতেই 60 মিনিট টাইম নিয়ে নেয়। 30 কিমি যেতে কতটুকু টাইম নেয়? 60 মিনিট। নর্মালি ওই ব্যক্তি 60 মিনিটে 40 কিমি যেতে পারে, কিন্তু যদি রেস্ট করে করে যায় তাহলে 60 মিনিটে মাত্র 30 কিমি যায়। এবার প্রশ্ন হচ্ছে 1 ঘন্টায় কতটুকু রেস্ট নেয়? দেখো একটা জিনিস, রেস্ট যদি না করে তাহলে 40 কিমি যেতে 60 মিনিট টাইম লাগে। আমরা বার করি রেস্ট যদি না নেয়, রেস্ট নিলে যদি বিশ্রাম সহ যায় তাহলে 30 কিমি যেতে কত মিনিট টাইম লাগে? 60 মিনিট। এখানে দুটো টাইম আছে কিন্তু, একটা যাওয়ার সময়, নিচে লিখি, একটা হচ্ছে যাওয়ার সময় যেতে কতটুকু টাইম লাগে, প্লাস আরেকটা হচ্ছে বিশ্রামের সময়, দুটো মিলে 60 মিনিট। হ্যাঁ, রেস্ট করে কিছুটা আর কিছুটা যেতে লাগে, দুটো মিলে 60 মিনিট। ওকে, আচ্ছা। এবার একটা জিনিস দেখো, 30 কিমি যেতে 60 মিনিট লাগে বিশ্রাম সহ। আমরা বার করি যদি বিশ্রাম না নেই, যদি ওই ব্যক্তি কোথাও রেস্ট না নেই, তাহলে 30 কিমি যেতে কতটুকু টাইম লাগে? রেস্ট যদি না করে বিশ্রাম ছাড়া যদি যায় 40 কিমি যেতে 60 মিনিট টাইম লাগে। আমরা বার করি রেস্ট না নিলে 30 কিমি যেতে কতটুকু টাইম লাগে? বুঝা গেল? তৈরি শিখ দিয়ে করে দিই। ওই ব্যক্তি বিশ্রাম নিচ্ছে না, কোথাও রেস্ট নিচ্ছে না, ডাইরেক্ট যাচ্ছে, যেতে 40 কিমি যেতে 60 মিনিট টাইম লাগে। আমরা বার করি 30 কিমি যেতে কতটুকু টাইম লাগে। এবার তোমাদের মধ্যে অনেকের মনে হবে যে 30 কিমি যেতে তো 60 মিনিট টাইম লাগে। ভাই এখানে দুটো টাইম আছে, একটা বিশ্রামের টাইম, একটা যাওয়ার টাইম, দুটো মিলে 60। আমরা বার করি 30 কিমি যেতে কতটুকু টাইম লাগে বিশ্রাম ছাড়া, এনে রেস্ট সহ 60। আমরা বার করি রেস্ট বাদ দিয়ে কতটুকু টাইম লাগে। চলো, প্রশ্নবোধকের উপরে 60 গুণন, এটাকে উল্টে দাও, উপরে 30, তাই না? তৈরি শিখ করলে নিচেরটা উপরে আর উপরেরটা কোথায় আসবে? নিচে। 0 0 ক্যান্সেল, 4 15 60, তার মানে 3 15 45 মিনিট। তাহলে দেখো 30 কিমি যেতে টাইম লাগে কত? 45 মিনিট। এটার হেল্প নিয়ে বার করলাম রেস্ট ছাড়া। 40 কিমি যেতে 60 মিনিট টাইম লাগে। আমরা বার করলাম রেস্ট না নিলে 30 কিমি যেতে কতটুকু টাইম লাগে? 30 কিমি যেতে কতটুকু টাইম লাগে? 45 মিনিট। কিন্তু এখানে ওই ব্যক্তির 60 মিনিট কেন হচ্ছে? 30 কিমি যেতে টাইম লাগে 45, আর ওই ব্যক্তি বাকি 15 মিনিট অবশ্যই কি করে বলো দেখি? রেস্ট। দুটো মিলে 60। 30 কিমি যেতে 60 মিনিট কি করে হয়?
30 কিমি যেতে অ্যাকচুয়ালি টাইম লাগে 45 মিনিট, 30 কিমি 45 মিনিটেই যেতে পারে, আর বাকি 15 মিনিট রেস্ট করে, তাহলে টোটাল কত 60 মিনিট। তাহলে এই 60 মিনিটের মধ্যে 45 মিনিট যায় আর বাকি 15 মিনিট রেস্ট নয়। কত মিনিট রেস্ট নিচ্ছে? 15 মিনিট। বোঝা গেল? 60 মিনিট মানে কি 1 ঘন্টা। তাহলে ওই ব্যক্তি 1 ঘন্টার মধ্যে 45 মিনিট যাবে আর বাকি 15 মিনিট রেস্ট নেয়। কত মিনিট রেস্ট নিচ্ছে? 15 মিনিট। এটাই বার করলাম। বোঝা গেল? তোরে শিখ করে দিলাম 40 কিমি যেতে 60 মিনিট টাইম লেগে রেস্ট না নিলে, তাহলে বার করে রেস্ট না নিলে 30 কিমি যেতে কতটুক টাইম লাগে? 30 কিমি যেতে কতটুক টাইম লাগে? 45 মিনিট। তাহলে এখানে 60 কেন হলো? বাকি 15 মিনিট রেস্ট করে। তাহলে কত মিনিট রেস্ট করলো? 15 মিনিট। কত ঘন্টার মধ্যে? 60 মিনিট বা 1 ঘন্টার মধ্যে। এটাই অ্যান্সার। দেখো 10 নম্বরে কি বলছে, দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করে এবং তারা মিলিত হওয়ার যথাক্রমে 16 ঘন্টা ও 25 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম জনের গতিবেগ ঘন্টায় 25 কিমি হলে দ্বিতীয় জনের ঘন্টায় গতিবেগ কত? খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখানে দেখো একটা বিশেষ অ্যাপ্রোচ ইউজ করব। প্রথম ব্যক্তি যাচ্ছে এদিকে, দ্বিতীয় ব্যক্তি এদিকে, তারা কোনো এক জায়গায় মিলিত হবে। মিলিত হওয়ার পরের টাইম, মিলিত হওয়ার পর গন্তব্যস্থলে পৌঁছতে প্রথম ব্যক্তির আরো 16 ঘন্টা টাইম লাগে। মিলিত হওয়ার পর টোটাল 16 ঘন্টা না, কিন্তু মিলিত হওয়ার পর গন্তব্যস্থলে পৌঁছতে 16 ঘন্টা টাইম লাগে। আর দ্বিতীয় ব্যক্তির সময় লাগে 25 ঘন্টা। টোটাল 25 না, কিন্তু মিলিত হওয়ার বাকি দূরত্ব যেতে 25 ঘন্টা লাগে, আর প্রথম ব্যক্তির বাকি দূরত্ব যেতে কত ঘন্টা সময় লাগে? 16 ঘন্টা। আচ্ছা, এবার এখানে দেখো একটা জিনিস, এখানে সময় দেওয়া আছে। কি দেওয়া আছে? সময়। প্রথম ব্যক্তির 16 ঘন্টা আর দ্বিতীয় ব্যক্তির কত? 25 ঘন্টা। ওকে, প্রথম ব্যক্তির 16 ঘন্টা, দ্বিতীয় ব্যক্তির টোটাল সময় না, কিন্তু এখানে কিন্তু বিশেষ সময় দেওয়া আছে। কিরকম? মিলিত হওয়ার পরের বাকি দূরত্ব যেতে 16 ঘন্টা আর দ্বিতীয় ব্যক্তির বাকি দূরত্ব যেতে 25 ঘন্টা। এটা ভাঙিয়ে করলে অনেক বড় হবে। এখানে একটা বিশেষ অ্যাপ্রোচ করব। সময় থেকে বেগ বার করতে গেলে সময়গুলোকে জাস্ট উল্টে দিবে। এবার শুধু উল্টে দিলেই হবে না, উপরে রুট ওভার থাকবে। এবার অনেকে বলবে আগে তো করছি, সময়কে উল্টে দিলেই বেগ পাওয়া যায়। অবশ্যই, কিন্তু এটা কি টোটাল সময় ভাই? টোটাল সময় না, মিলিত হওয়ার পরের টাইমটা লাগে। বাকি দূরত্ব যেতে 16 ঘন্টা আর দ্বিতীয় ব্যক্তির বাকি দূরত্ব যেতে 25 ঘন্টা। বাকি সময়গুলো দেওয়া আছে, এই সময়গুলোকে উল্টে দিলেই বেগ পাওয়া যাবে। তারপর রুট ওভার দিবে। 25-এ রুট করলে 5 আর 16 রুট ওভার করলে 4। তাহলে প্রথম ব্যক্তির লাগবে 5 ইউনিট আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 4 ইউনিট। এটা প্রথম ব্যক্তির, এটা দ্বিতীয় ব্যক্তির। প্রশ্নে কোন ব্যক্তির গতিবেগ দেওয়া আছে? প্রথম ব্যক্তির গতিবেগ ঘন্টায় 25 কিমি। আমরা বার করলাম প্রথম ব্যক্তির গতিবেগ 5 ইউনিট। প্রশ্নে দেওয়া আছে প্রথম ব্যক্তির গতিবেগ 25 কিমি পার ঘন্টা। তাহলে বলো দেখি, এটাও প্রথম ব্যক্তির বেগ, এটাও প্রথম ব্যক্তির বেগ, দুটো যেহেতু সেম জিনিস, তাহলে তোমরা বলবে 5-এর ভ্যালু কত বলা যায়? 25। এটাও প্রথম ব্যক্তির বেগ, এটাও প্রথম ব্যক্তির বেগ, দুটো সেম জিনিস, তাহলে 5-এর ভ্যালু 25। কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে। এবার আমাকে বার করতে হবে দ্বিতীয় ব্যক্তির বেগ, অর্থাৎ 4-এর ভ্যালু কত। এখানে দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, তো সেম ভাবে এখানে ইউনিটের ভ্যালু বার করতে গেলে 5 দিয়ে গুণ করব। 4-5-এ 20। তার মানে দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে 20 কিমি পার ঘন্টা। এটি অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে সময় দূরত্বের যত টাইপ হয় সমস্ত টাইপের অঙ্ক রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?